তো সিন্দিক কনসোর্টিয়াম এলএলসি কে যেটা আমার মনে হয়েছে তারা ভেরি মাচ গুড জব করছে। তারা স্টুডেন্টদের নিয়ে কাজ করছে, লোকাল বিজনেসের সাথে যুক্ত হচ্ছে, বিজনেস প্রমোট করছে নিজেরা এবং অন্যদেরকে বিজনেসটাও ধরিয়ে দিচ্ছে। আমার একটা জিনিস আপনি বারবারই বলছেন যে এখানে আমরা বৈধভাবে আসতে হবে এবং বৈধভাবে থাকার চিন্তা করতে হবে। সো আপনি আমার এখানে আসার পরে কি দেখলেন, আসলে লিথুনিয়াতে কি ব্যবসা করা সম্ভব বা আমাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? বা আপনি তো দেখলেন আমার এখানে লন্ডন থেকে লোকজন আসতেছে, ফ্রান্স থেকে আসতেছে, তারা এখানে ব্যবসা বাণিজ্য করছে। আপনার কাছে কি মনে হয় আসলে কেমন কাজ করছে? এখানে বিজনেস তারা নিজেরা করছে, এখান থেকে লার্ন করছে এবং আশপাশে বাংলাদেশি যারা আছে সেনজেনভুক্ত দেশগুলো বা সেনজেনভুক্ত দেশের বাইরে এখন ইউকে আছে, ইউকের মানুষরাও, কারণ ইউরোপীয় কান্ট্রি, তারা আসছে, এসে বুঝছে যে আসলে এখানে কিভাবে কাজ করা যায়। ইউরোপিয়ান কান্ট্রিগুলো অর্থাৎ সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে ইজিলি সেখানে প্রমোট করা যাচ্ছে বিভিন্ন পণ্য। সুপ্রিয় দর্শক, আমাদের হাসিব ভাই আসছেন আমাদের লিথুনিয়া অফিসে। আমরা কৃতজ্ঞ আমাদের আমন্ত্রণে হাসিব ভাই চলে আসছেন। হাসিব ভাই কেমন আছেন? এই তো ভালো আছে। সো চলেন আমরা হাসিব ভাইয়ের সাথে একটা কন্টেন্ট করব, বিকজ অফ হাসিব ভাই আসছেন। উনি কেমন দেখলেন লিথুনিয়াতে, আমাদের সাথে অনেক সময় কাটাইলেন। এবং লিথুনিয়ার এখন আমরা আছি উজুপিসে, অর্থাৎ উজুপিস পুলোকোজি 6B-তে আমাদের লিথুনিয়া অফিসের সামনেই। সো ওকে, চলেন আমরা পডকাস্টটা শুরু করতে পারি, যে হাসিব ভাইয়ের কাছ থেকে আমরা শুনতে চাই লিথুনিয়া সম্পর্কে। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আছি এখন লিথুনিয়াতে, আমাদের নিজেদের অফিস সিন্দিক কনসোর্টিয়াম এলএলসি লিথুনিয়া উজুপিজে আছি। সো আমাদের সাথে দেখতে পাচ্ছেন হাসিব ভাইকে। হাসিব ভাই কিন্তু অলরেডি লিথুনিয়া সহ ইউরোপে অনেকবার এসেছেন। এবার উনি বাংলাদেশ থেকে সরাসরি ফিনল্যান্ডে আসছেন, ফিনল্যান্ড থেকে লিথুনিয়াতে বেড়াতে আসছেন। আমিও তাকে আমন্ত্রণ জানিয়েছি যে আসেন ভাইয়া, দেখে যান লিথুনিয়াতে আমরা কেমন করছি। আপনি তো অনেক ভিজিট করেন, সো কেমন আছে সিন্দিক কনসোর্টিয়াম বা কি বিজনেস করছে এখানে, স্টুডেন্টরা কি অবস্থায় আছে এবং বিজনেসম্যান যারা আছে তারা কি অবস্থায় আছে। সো আমি আসলে বেশি কথা বলতে চাই না, আমি সরাসরি কথা বলতে চাই হাসিব ভাইয়ের সাথে। হাসিব ভাইয়ের কাছ থেকেই জানতে চাই, হাসিব ভাইয়ের পরিচয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের এই পডকাস্টে কথা বলার জন্য। ভালো লাগছে এবং এইখানে এসে যেটা মনে হচ্ছে যে আসলে অনেক দেখার বাকি ছিল এবং অনেক কিছু বুঝার বাকি ছিল। আর এই বুঝা বা দেখার মধ্য দিয়ে নতুন একটা অভিজ্ঞতা আমাদের হচ্ছে বা আমার হচ্ছে বিশেষ করে আর কি। এবং আমাদের বললাম এই কারণেই যে আমার যারা কলিগ আছে, আমার ফ্যামিলি মেম্বার্সরা যারা আছে তাদের সাথেও তো আলাপ করছি, তারা এই বিষয়গুলো বেশ ইন্টারেস্ট ফিল করছে এবং বোঝার চেষ্টা করছে যে আসলে এই জায়গাগুলো কেমন, কি এখানে মানুষের যে কথাগুলো শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে এসে এখানে কারা কিভাবে আছে, কোন জায়গায় কি করছে। তো সিন্দিক কনসোর্টিয়াম এলএলসি কে যেটা আমার মনে হয়েছে তারা ভেরি মাচ গুড জব করছে। তারা স্টুডেন্টদের নিয়ে কাজ করছে, লোকাল বিজনেসের সাথে যুক্ত হচ্ছে, বিজনেস প্রমোট করছে নিজেরা এবং অন্যদেরকে বিজনেসটাও ধরিয়ে দিচ্ছে আমার করছে। সেইটা কি বলবো, একে অন্যের জিতার জন্য যে কাজটা, উইন উইন সিচুয়েশন, সেই সিচুয়েশনগুলো তৈরি করছে। থ্যাংক ইউ ভাইয়া। যদি আপনার পরিচয়টা দিতেন, অনেকেই জানতে চায় যে আসলে ভাইয়া আপনি কে, কোথায় থেকে আসলেন বা। ও আচ্ছা, না আপনি বলেছিলেন কিন্তু আমি মনে হয় মিস করেছি সেই জায়গাটা। হলো আমার নাম মোহাম্মদ হাসিব হোসেন। আমি চাঁপাইনবাবগঞ্জে আমার বাড়ি, রাজশাহীতে থাকি। আমি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এই অঞ্চলে চলাফেরা বেশি আমার। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি নামে একটা প্রতিষ্ঠান আছে চাঁপাইনবাবগঞ্জে, যারা নর্থ বেঙ্গলের পুরো অঞ্চলে কাজ করে। আমাদের নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জেলাতে আমাদের অফিস আছে। এছাড়া প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির একটা রেডিও স্টেশন আছে, কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা। প্রয়াসের একটা হসপিটাল আছে। প্রয়াসের অনেক ধরনের উদ্যোগ আছে, যেমন ফ্যাটেনিং কাউ নিয়ে কাজ করে, ক্যাটেল নিয়ে কাজ করছে, ডেয়ারি নিয়ে কাজ করছি আমরা। আমরা গোট নিয়ে কাজ করছি, সিপ নিয়ে কাজ করছি, আমরা পোলট্রি নিয়ে কাজ করছি, এগ্রিকালচার সেক্টরে কাজ করছি, ফিশারি নিয়ে কাজ করছি। ইভেন আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ হলো আমের রাজধানী। আমের রাজধানীতে আম নিয়ে কাজ করার যে সুযোগটা, এখন গোটা বাংলাদেশে অনেকগুলো জেলাতেই আম হচ্ছে, কিন্তু আমরা কি শুনি যে চাঁপাইনবাবগঞ্জের আম বাংলাদেশের প্রসিদ্ধ আম। এই কারণে জেলা ব্র্যান্ডিংয়ে চাঁপাইনবাবগঞ্জ হলো চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। সেই জায়গা থেকে আমি এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, খুব ভালো লাগলো যে আপনার মতো একজন প্রতিভাবান লোক, বা আপনি অনেক কাজ করছেন বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি এখন লিথুনিয়াতে আছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে আসছেন যে ভাই আসেন।
দেখি আমরা একসাথে কিছু করতে পারি কিনা, আমাদের যারা এখানে বিজনেস করতে আসতেছে আপনি বাংলাদেশ থেকে তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারেন, হোয়াট এভার ইট ইজ। তো আপনি তো এইবারই প্রথম না, এর আগেও আপনি সেনজেনে ভুক্ত দেশে ফ্রান্সে সম্ভবত প্রথম আসছিলেন। আমি প্রথম এসেছিলাম জার্মানিতে, জার্মানি থেকে গত অক্টোবরে আমি এসে জার্মানি, ইটালি, সুইজারল্যান্ড এবং মাল্টা ভিজিট করেছি, এবং গত ফেব্রুয়ারিতে আমি এসেছিলাম, 26শে ফেব্রুয়ারিতে। আর তার আগের বার আমরা অক্টোবরের 25-এ আসছিলাম আর কি। ফেব্রুয়ারিতে যখন এসেছিলাম তখন ফ্রান্স হয়ে এসেছিলাম, ফ্রান্সে বেলজিয়ামে গিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম নেদারল্যান্ডে এবং স্পেনে। এইবার এসে প্রথমে হেলসিঙ্কি অর্থাৎ ফিনল্যান্ডে গিয়েছিলাম, লিথুয়ানিয়াতে আছি। শেষ ডেস্টিনেশন এভারেস্ট সেনজেনের গ্রিস আর কি, এথেন্সে যাব, দেন গো টু বাংলাদেশ। গ্রেট। আমি আসলেই শুনে খুব অভিভূত যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি বাংলাদেশকে অনেক জায়গায় প্রেজেন্ট করছেন, আপনি অনেক জায়গায় যাচ্ছেন এবং কমিউনিটির সাথে কথা বলছেন এবং কে কিভাবে উপকৃত হতে পারে দেশে এবং বিদেশে সেই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করছেন। বিভিন্ন এনজিও সংস্থার সাথে আপনি জড়িত এবং আপনি দেখলাম যে মিডিয়ার সাথে আপনি জড়িত। এটা আসলে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে এখনো, যে এই বয়সে আপনি যে মুভমেন্ট করেন, আমরা তো ইয়াং, আরো বেশি কিভাবে আমরা এই কাজ নিয়ে করতে পারি। তো ভাই আপনি তো লিথুয়ানিয়াতে আছেন, আমি তো লিথুয়ানিয়া নিয়ে সবসময় কথা বলি, আপনি তো আছেন প্রায় এখানে 5 থেকে 6 দিন, আরো মনে হয় 4-5 দিন থাকবেন। সো আপনি আমার এখানে আসার পরে কি দেখলেন, আসলে লিথুয়ানিয়াতে কি ব্যবসা করা সম্ভব বা আমাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? বা আপনি তো দেখলেন আমার এখানে লন্ডন থেকে লোকজন আসতেছে, ফ্রান্স থেকে আসতেছে, তারা এখানে ব্যবসা বাণিজ্য করছে, আপনার কাছে কি মনে হয় আসলে? অলওয়েজ মানুষকে আমি মনে করি যে থিঙ্ক বি পজিটিভ। অনেক চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জটাকে বুঝতে হবে এবং চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ করে ফেলা যায় সেই জায়গায় কাজ করতে হবে। সেই কাজটি কিন্তু আমার কাছে মনে হয়েছে সন্দীপ কনসোর্টিয়াম এলএলসি এই কাজটি করছে। কেমন কাজ করছে? এখানে বিজনেস তারা নিজেরা করছে, এখান থেকে লার্ন করছে এবং আশপাশে বাংলাদেশি যারা আছে, সেনজেনভুক্ত দেশগুলো বা সেনজেনভুক্ত দেশের বাইরে এখন ইউকে আছে, ইউকের মানুষরাও, কারণ ইউরোপীয় কান্ট্রি, তারা আসছে, এসে বুঝছে যে আসলে এখানে কিভাবে কাজ করা যায়। যেমন আলোচনায় আমি যেটা দেখেছি যে ফ্রান্সে বা ইউকেতে বা অন্য কান্ট্রিগুলোতে হলো ট্যাক্স সিস্টেম গুলো বেশি আছে, যেটা লিথুয়ানিয়াতে কম। সেই কারণে তারা আগ্রহী হচ্ছে। আবার এইখানে অনেক জিনিস আছে বাংলাদেশে রপ্তানি হচ্ছে, বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো অর্থাৎ সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে ইজিলি সেখানে প্রমোট করা যাচ্ছে বিভিন্ন পণ্য। যদি আমি বাইরে থেকে আনি, চীন থেকে বা বাংলাদেশ থেকে বা হোয়াটএভার মেবি আদার কান্ট্রি থেকে আনি, এনে লিথুয়ানিয়া মাধ্যমে আমরা বলতে যে আপনারা নিয়ে যাচ্ছেন আর কি, ইউরোপের অন্যান্য দেশে বিক্রি করা যাচ্ছে আর কি। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ইউরোপ সহ বিভিন্ন দেশে আবার আপনারা দেখছি যে ছাত্রদের নিয়ে আসছেন, স্টুডেন্ট কনসালটেন্সি করছেন। এখানে ডিপ্লোমা করার সুযোগ আছে, গ্রাজুয়েশন করার সুযোগ আছে, মাস্টার্স করার সুযোগ আছে, যে যে জায়গায় ম্যাচ করে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছেন। একটা জিনিস আপনি বারবারই বলছেন যে এখানে আমরা বৈধভাবে আসতে হবে এবং বৈধভাবে থাকার চিন্তা করতে হবে। অবৈধ হলে দেশেরও দুর্নাম, নিজেরও দুর্নাম এবং সবকিছু মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। সেই জায়গাটা আপনারা কিন্তু প্রমোট করছেন যে আসেন বৈধভাবে, আসেন বৈধভাবে ব্যবসা করেন, বৈধভাবে পড়ালেখা করেন, আবার নিজেকে এক্সপ্লোর করেন, ছড়িয়ে দেন, বাংলাদেশের সুনাম বয়ে আনান। নিজের সুনামের মধ্য দিয়ে তো বাংলাদেশের সুনাম তৈরি হবে আর কি। সেই জিনিসটা আপনাদের মাঝে অর্থাৎ সন্দীপ কনসোর্টিয়াম এলএলসির মাধ্যমে আমি দেখতে পাচ্ছি। এটা আমার অভিজ্ঞতা হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি সন্দীপ কনসোর্টিয়ামকে কিভাবে জানলেন বা চিনলেন, বা শুরু হলো আপনার এই আমাদের আমন্ত্রণে আসা? এই যুগ তো ভার্চুয়াল যুগ, এই যুগ হলো ইউটিউবের যুগ, এই যুগ হলো ফেসবুকের যুগ। আমরা যখন ছোট ছিলাম এগুলোর সুযোগ পাইনি। এখন তো হাতের মুঠোই গোটা বিশ্ব আর কি। মোবাইল আছে তো সব আছে আমার কাছে, ইমেল আছে, সব আছে আমার কাছে, সেলফোন আছে, মানে সব আছে, আমি কমিউনিকেশন করতে পারি। তো ফেসবুকে আপনাকে দেখা, আপনার কথা শোনা, তারপরে আপনার অফিসেও আমার যাওয়া হয়েছে যে আসলে আমরা যেখানে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী অঞ্চলে কাজ করছি সেই অঞ্চলের মানুষকে কিভাবে এখানে ইনটেক করা যায়, কিভাবে মানুষের সাথে আপনাদের লিঙ্ক আপটা করিয়ে দিলে তারা রাইট ওয়েতে, রাইট পজিশনে, রাইট প্লেসে মুভ করতে পারে, সেই বিষয়টি বোঝার জন্যই আপনার সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল। এবং
সেটি লিঙ্ক আপ হয়েছে হলো ফেসবুকের মাধ্যমে। আপনার বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো আমার শোনা হয়েছে, কথাগুলো শোনা হয়েছে, আমার ভালো লেগেছিল, মনে হয়েছিল যে আপনার সাথে কথা বললে আমাদের অঞ্চলের মানুষ কিছু উপকারগুলো পাবে আর কি। থ্যাংক ইউ ভাই। সো আপনি যদি ভুল না করি হয়তো আজকে থেকে 4 বা 5 মাস আগে মনে হয় আপনি আমাকে ফেসবুকে দেখেছেন বা ইউটিউবে দেখেছেন বা তার আগে দেখেছি, গুরুত্ব দিয়ে কিন্তু দেখতে 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 এক ধরনের কনফিডেন্স তৈরি হয়, সেই থেকে তখন আপনার সাথে দেখা করার উদ্যোগ নাও। আচ্ছা, আমার প্রশ্নটা হলো শুরু থেকে যা জানছিলেন, শুনছিলেন, বুঝছিলেন, আজকে থেকে যখন শুরু হয়েছে এবং লিথুনিয়া পর্যন্ত আপনি পৌঁছাইলেন, আমরা আমন্ত্রণ করলাম যে ভাইয়া আপনি যেহেতু আপনার কাছে সুযোগ আছে লিথুনিয়াতে ভিসা নিয়ে আসার বা আছে, আসেন। কি ডিফারেন্স পাচ্ছেন, কি ফ্লেভার পাচ্ছেন যে সরাসরি আইসা দেখার যে একটা অবস্থা, বা ঢাকাতে আমরা যে কথা বলি, ঢাকা অফিসে যে কথা বলি, বা আমরা সেমিনারে যখন কথা বলছি, কি পার্থক্য পাচ্ছেন? আসলে ভার্চুয়াল যখন আমি শুনছি বা সরাসরি বাংলাদেশে বসে সরাসরি আপনার সাথে কথা বলছি, সেটা তো আমি ওইখানকার এনভায়রনমেন্টে শুনছি, ওইখানে আপনাকে শুনছি। কোথাকার জিনিস শুনছি? ইউরোপিয়ান কান্ট্রির কথা শুনছি, চীনের কথা শুনছি, বা লিথুনিয়ার কথা শুনছি, কিন্তু আমি তো ওটা স্বচক্ষে দেখতে পাচ্ছি না। আমি ভিডিও দেখছি, আমি ডকুমেন্ট দেখছি, কিন্তু স্বচক্ষে নেড়ে চেড়ে দেখা, চোখে চোখে দেখা, এইটার মধ্যে একটা আলাদা মায়া আছে, বুঝার আছে, কনফিডেন্ট ডেভেলপ করার আছে। সেই কনফিডেন্টটা কিন্তু আমার ডেভেলপ হয়েছে। আপনারা যা বলছেন তা এখানে পাচ্ছি। মানে সত্যতা ঠিক আছে কিনা? হ্যাঁ, ওই তো আপনারা যা বলছেন তা এখানে আমি পাচ্ছি, অর্থাৎ সত্যতা ঠিক আছে। কিন্তু সব কথাকে একটা আমি এভাবে বলি যে আপনার এই বসে থাকা বা আমার এই বসে থাকাকে 10টা নেগেটিভ দিক বের করা যাবে, আবার 10টা পজিটিভ দিক বের করা যাবে। আপনার একটা কথাকে 10 ভাবে মূল্যায়ন করা যাবে, আবার এই 10 ভাবে মূল্যায়নের জায়গায় কিছু পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে। এর মধ্য থেকে আপনি পিওর জিনিসটাকে বেছে নিতে পারছেন কিনা, পিওর নেগেটিভটাকেও পিওর ভাবার সুযোগ আছে, পজিটিভটাকেও ভাবার আছে। কোনটা পিওর সেটা অ্যানালাইসিস করে রাইট জায়গায় যাওয়ার জন্য স্বচক্ষে দেখাটা আমাকে পজিটিভ সাইন মিন করেছে বা পজিটিভলি আমাকে মুভ করাচ্ছে। জি ভাইয়া, তো আপনি তো ধরেন আমার সাথে ঘুরলেন, বা আমিও চেষ্টা করলাম আপনাকে একটু লিথুনিয়া দেখানোর জন্য, ভিলনিয়াস শহরটা দেখানোর জন্য। এখানে ক্ষুদ্র উদ্যোক্তা কিরকম দেখলেন? যে অনেকেই তো আসলে চিন্তা করে লিথুনিয়া বা ইউরোপ মানে কোটি কোটি টাকার ব্যবসা করতে হবে, কোটি কোটি টাকা না থাকলে এখানে ব্যবসা করা যাবে না, বা যাওয়া যাবে না, বা এখানে এসে ব্যবসা করা যাবে না। সো আপনি আমার সাথে কতদিন চলার পরে বা নিজে থেকেও আপনি ঘুরেছেন, আপনার দেশের দর্শকের জন্য, বাংলাদেশের দর্শকের জন্য আপনার মতামত কি? আমার যেটুকু মতামত হলো, আপনি বিনা ইনভেস্টমেন্টে ওইখানে কাজ করতে পারেন, কিন্তু সেইটা অবশ্যই আপনাকে মেধা দিয়ে সেই কাজটি করতে হবে। যেমন আপনি যদি বাংলাদেশ থেকে ই কমার্স চালান এবং এইখানে কোনো লিঙ্ক আপ আপনি ডেভেলপ করতে পারেন, আশ্বস্ত করতে পারেন এখানকার মানুষ বা এখানকার আপনার সহকর্মী যাকে রাখবেন, তাহলে সেখান থেকে বসে আপনি করাতে পারেন। সেখানে ইনভেস্টমেন্ট একেবারে লো ইনভেস্টমেন্ট, কোনোভাবে হাই না, বাংলাদেশের থেকে অনেক 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 কম ইনভেস্টমেন্টে আপনি কাজ শুরু করতে পারবেন। আবার আমি যখন এখানে সুপার মলে গেলাম বা এখানে বাজারগুলোতে গেলাম, সেই জায়গাগুলোতে যেটা দেখলাম যে আপনি রিটেলে ছোট ছোট বিজনেস করতে পারবেন, 2000, 5000, 10,000 ইউরো। 1000 ইউরো মানে কত টাকা? সেটা 1.5 লাখ টাকা আর কি। তাহলে 2000 ইউরোতে 3 লাখ টাকায় আপনি একটা বিজনেস করতে পারছেন। আপনি 5000 ইউরোতে কত পাচ্ছেন? 5-7 লাখ টাকা। বাংলাদেশে কিন্তু হরাংশে এই কাজগুলো হচ্ছে এবং কাজগুলো করছে আর কি সবাই। আসলে সবসময় তো আমি বলি, হ্যাঁ, এবং এটা অনেক সময় মানুষ বিশ্বাস করতে চায় না, বা অনেকে বাজে কমেন্টস করে। আই ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি চাই অ্যাকচুয়াল তথ্যটা তুলে ধরার জন্য। ব্যবসায়ীরা ব্যবসায়ীর দিক থেকে চিন্তা করবে। ব্যবসার প্রতি আমি যেমন বলি যে আমি ডাইনে বামে যেখানে ঘুরি আমি এখানে ব্যবসা দেখতে পাই, এবং আমার ব্যবসার বয়স ইউরোপে 1 বছর 9 মাস। আপনি নিজেও আজকে আমি 1 বছর 10 মাস কত দিন গেল? 9 মাস 29 দিন, 10 মাসে পড়বো আর কি। কালকে আজকে তো হচ্ছে আমাদের মেবি 27শে জুলাই। সো এই যে আমি তো সবসময় বলি, আমি চাই যে আপনি তো জানেন আগামীকালকে একজন ফ্রান্স থেকে আসতেছেন, উনি এখানে টিএসসি নেবেন, ওনার পাসপোর্ট আছে, বাট উনি এখানে কেন টিএসসি নেবেন? বিকজ উনি এখানে বিজনেস করতে চাচ্ছেন, ওনার ফ্যামিলিকে এখানে সেট আপ করতে চাচ্ছেন, ওনার বাড়িতে দেশে অনেকে আছেন, ওইখানের থেকে এখানে ব্যবসা করে। ওনার অলরেডি ফ্রান্সে অনেক বড় বড় বিজনেস আছে, 4-5টা দোকান আছে, উনি মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেস করেন, কিন্তু উনি এখানে মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেস করতে আছেন বিকজ ওনার আত্মীয় স্বজনকে এখানে আইনা এখান থেকে বিজনেসটা ডেভেলপ করবে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা ভাবনাগুলো, এবং আপনি দেখলেন যে লন্ডনের পাসপোর্ট হোল্ডার উনি এখানে আসছেন, উনি এখান থেকে চিকেন নিয়ে যেতে চাচ্ছেন। লিথুনিয়ার চিকেন আপনি তো জানেন যে ইউরোপের অন্য অন্য জায়গায় যায়। সো
বৃহৎ ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা সবই করা সম্ভব, কিন্তু আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বলি যদি আপনি ব্যবসা না জানেন এখানে আইসেন না, বা এই ব্যবসা কোনো কিছু না শিখে এখানে কিছু করেন না। করতে গেলে ব্যবসা জানেন, শোনেন, বোঝেন, নিজের থেকে আসেন। এবং ইউরোপে যারা আছেন তাদের জন্য আসা তো সোজা, যেমন বা ইউরোপে না আছেন আপনার কাছে যদি সেনজেনভুক্ত একটা ভিসা থাকে এনি টাইম আপনি কিন্তু চলে আসতে পারতেছেন। আইসা দেখে শুনে বুঝে যদি করেন তাহলে বেটার হয়। এটা হচ্ছে আমার পরামর্শ। সো যারা ব্যবসা করতে আসতে চাচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কি? ওই যে আপনি নিজেকে বুঝেন, আপনি এটাকে হ্যান্ডেল করতে পারবেন কিনা। এখানে কিছু স্ট্রেস আছে যে আমি দেশের বাইরে আছি, এখানে সব আননোন জায়গা এবং এখানকার ভাষাটাও আননোন, সেটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন কিনা, এই চ্যালেঞ্জটা নেবেন কিনা ধৈর্য সহকারে। এবং ব্যবসা বা অফিস বা কাজ নিজে করা আর অন্যকে করিয়ে নেওয়ার মধ্যে পার্থক্য আছে। দুই ভাবেই করা যায়, কিন্তু নিজেকে ইনভলভ হয়ে করতে হবে, নিজে থেকে করতে হবে। আবার যখন নিজে থাকতে পারবো না তখন অন্যকে দিয়ে করিয়ে নিতে হবে। এই জায়গাগুলোতে আমাকে টেকনিক্যাল হতে হবে, বুদ্ধিমত্তার সহিত পরিচালনা করতে হবে এবং এই জায়গাগুলো অ্যানালাইসিস করতে। ব্যবসা তো বললাম আর জাদুর মতো না, আমি হাত দিলাম আর সোনা হয়ে গেল, এরকম তো না। ব্যবসায়িক মেহনত করতে হবে, সময় দিতে হবে, তাকে লালন এবং পালন করতে হবে। একজন সন্তানকে যেমন লালন পালন করতে হয়, ব্যবসাকেও কিন্তু লালন পালন করতে হবে এবং বুঝে শুনেই করতে হবে। তো সেই জায়গাটা বুঝে শুনে যদি আমরা মুভ করি, পথ পাড়ি দেওয়ার চেষ্টা করি, তাহলে বাংলাদেশের মানুষরাও এখানে আসতে পারবে এবং সাকসেসফুল হতে পারবে দক্ষতার সহিত। সুন্দর, এটা আমার সুন্দর, অনেক সুন্দর বলেছেন ভাই। এখানে আপনি যেদিন আসলেন আপনি তো স্টুডেন্ট, এখানে আপনার কিছু রিলেটিভ আছে তাদের কাছে উঠলেন, প্লাস দেখলেন যে স্টুডেন্টদের অনেক রকম স্কোপ আছে। স্টুডেন্টদের যদি কিছু বলেন কেমন স্কোপ আছে, কাদের আসা উচিত বা কোন স্টুডেন্টদের আসা উচিত না, বা তাদের কি করা উচিত, আপনার এই 5-7 দিনের অভিজ্ঞতা যদি আলোকে বলতেন। এখানে আমি প্রথম আমার কাছে মনে হয়েছে যে স্টুডেন্ট হওয়ার পরও সে আমি যদি ভুল না করি তো সপ্তাহে 40 ঘন্টা কাজ করার সুযোগ সব দেশ দেয় না, কিন্তু কোন কোন জায়গায় বলে যে তুমি কাজই করতে পারবে না। এখানে সেই সুযোগটা দিচ্ছে, এখন পর্যন্ত দিচ্ছে, এখন পর্যন্ত দিচ্ছে। যে কোনো সময় বন্ধ হয়ে গেলে আবার এটা সময়টা করে বাড়াইতে পারে, কারণ আইন কানুন অনেক সময় চেঞ্জ হচ্ছে। সেই আইন কানুন চেঞ্জ হলে সেই আইনের ভিত্তিতে তখন পরবর্তীতে চলতে হবে। এখনকার আইন দিয়ে চলছে আর কি। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমি তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি চেষ্টা করেছি যে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে খুঁজে বের করা। আস্তে আস্তে চাঁপাইনবাবগঞ্জের মানুষ খুঁজে বের করছি। ইভেন আমার পাড়ার ছেলে এখানে ছিল, সে এখন পোল্যান্ডে চলে গিয়েছে, তার ফ্রেন্ডরা আছে। আমি তাকে বললাম তাহলে তোমার ফ্রেন্ডদের ঠিকানা দাও। তারা আবার আমাকে বাস স্ট্যান্ডে নিতে এসেছিল এবং তারা নিয়ে যে আমাকে হোটেলে তুলে দিল। তারপরে নতুন এই রাত্রি 12টার সময় আমি পৌঁছছি আর কি, সেই সময় তারা আমাকে পিক করেছে, হোটেলে নিয়ে গেছে। আমি চিনি না, তাদের গাড়িতে আমাকে করলো, তারা বোর্ড চালায় আর কি। আর এখন তো সামার চলছে, যার ফলে সবাই ধুমিয়ে আর কি কাজ করছে, বিভিন্ন ভাবে ইনকাম করছে আর কি। তো এই জায়গাটা হলো গুরুত্বপূর্ণ জায়গা। তারা আমাকে একটা ইন্ডিয়ান হোটেলে, একটা পাকিস্তানি হোটেলে নিয়ে গেল। আপনার মাধ্যমে তো একটা পাকিস্তানি হোটেলে আমি গিয়েছি, খাওয়া দাওয়া করেছি। সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে যে এইখানে স্কোপ আছে। এবং যারা ইন্টারমিডিয়েট পাস বা যারা ডিপ্লোমা করতে চায়, গ্রাজুয়েশন করতে চায়, মাস্টার্স করতে চায় এবং নিয়ম মেনে, অর্থাৎ IELTS করা বা ইংলিশ টেস্ট দিয়ে আসা, ভিসা ফেস করা, এই কাজগুলো যারা পারবে তাদেরই আসা উচিত। এসে অবৈধ হওয়া না, এসে বৈধভাবে থেকে নিজেকে গড়ে তোলাটা হলো গুরুত্ব। লিথুনিয়াতে তো আমরা প্রায় শুনি যে কাজ নাই, এখানকার স্টুডেন্ট গুলা কি কাজ করছে, কেমন করছে? এটা পার্ট টাইম কাজ করছে, অনেক জায়গায় পার্ট টাইম কাজ করছে, কোনো শপে, আবার কোনো রেস্টুরেন্টে। আপনি নিজেও দেখেছেন? দেখেছি। আবার বোল্ট চালাচ্ছে বা উবার চালাচ্ছে। আবার কেউ ইজি, আমাদের ওখানে তো ইজি বাইক বলে, এখানে ই বাইক বলে আর কি। ইলেকট্রিক বাইকে আমাদের ওখানে পান্ডা আছে, এখানে ওল্ট অথবা বোল্টের মাধ্যমে ফুড সাপ্লাই দিচ্ছে, কাজ করছে। কেউ বেকার নাই আর কি, কাজের মধ্যে আছে। কেউ গাড়ি চালায়ও কিন্তু ফুড সাপ্লাই দিচ্ছে, সেটাও আমরা দেখেছি। এক বাংলাদেশকে কফি শপে কাজ করতে দেখেছি। এরা তো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি এই কাজগুলো করছে এবং তারাকে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে তারা এটাতে হ্যাপি এবং তাদের নিজের খরচটা নিজেরা চালাতে পারছে। এইটি হলো বড় জায়গা, এবং পড়াশোনার খরচ চালাতে পারছে। হ্যাঁ,
পড়াশোনার খরচটা তারা চালাতে পারছে, লিভিং কস্টটা তারা চালাতে পারছে। থ্যাংক ইউ ভাইয়া। এটি মনে হয় যে এটি ভালো জায়গা আর কি স্টুডেন্টদের জন্য, ওই সব জায়গা থেকে আর কি। আমি আশা করি এই সকল ইনফরমেশন, যদিও আমরা সবসময় বলি, আপনার কাছ থেকে শোনার কারণে আপনার যারা দর্শক আছেন বা আমাদের যারা দর্শক আছেন অনেক বেশি উপকৃত হবে। ভাইয়া, আমি যদি প্রশ্ন করি যে একটা স্টুডেন্ট, আপনি তো দেখেছেন কেমন টাকা আর্ন করে, কত ইউরো আর্ন করতে পারে? বোল্ট বা ওল্ড চালিয়ে বা ওই যে আপনার ই বাইকের মাধ্যমে ফুড সাপ্লাই দিয়ে 50 থেকে 40 থেকে ন্যূনতম 40 থেকে শুরু করে তারা কখনো কখনো 100 টাকা বলতে ইউরো বোঝাচ্ছি আর কি, এখানে অবস্থা হয়ে গেছে আর কি, 40 ইউরো থেকে 100 ইউরো পর্যন্ত আর্ন করছে। এটা দক্ষতার উপরও ডিপেন্ড করছে, যে তার দক্ষতা, প্রথমে সুযোগ পেয়েছে কাজ করার, তাকে হয়তো 20 ইউরো দিয়ে শুরু করতে হয়েছে, কিন্তু দক্ষ হয়ে গেলে তখন তো তাকে পে করছে আরো ভালো আর কি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের আর্ন গুলো আরো ডেভেলপ হচ্ছে, বড় হচ্ছে আর কি। এবং মাসে মাসে কেউ কেউ 1500 ইউরো, কেউ কেউ 2000 ইউরো, কেউ কেউ 3000, কেউ কেউ 4000 ইউরো আর্ন করছে। রাইট, এটা অনেকে বললে অনেকে বিশ্বাস করতে চায় না, বাট এটা বাস্তবতা। এবং সেটা টাকা দিয়ে এক সাধারণভাবে একটা স্টুডেন্ট থাকতে 500 ইউরোর বেশি থাকা খরচ হয় না, বাট লাইফস্টাইল অনুযায়ী সে যদি আরেকটু ভালো লাইফস্টাইল করে তাহলে 700 ইউরোর বেশি খরচ হওয়ার কথা না। এবং এখানকার টিউশন ফি 3000 থেকে 4000 এভারেজ, বড় হলে বেশি। তো 3000 মানে প্রতি মাসে 300 টাকা আপনার টিউশন ফিস বাবদ রেখে দিলে সে ভালোভাবে চলতে পারে। আর যদি সে পরিশ্রমী হয়, স্কিল হয়, আরো বেশি টাকা ইনকাম করতে পারে। ভাইয়া, ব্যবসায়ীরা কেমন টাকা পয়সা আর্ন করতে পারে বলে আপনি বিশ্বাস করেন? আপনি তো আমাকে দেখেছেন, আমার সাথে আরো কয়েকজন ব্যবসায়ীর আপনার পরিচয় হয়েছে, এবং এখানে যারা ব্যবসা করতে আসছে সৌভাগ্যক্রমে তাদের সাথে আপনার লাঞ্চ ডিনারের অনেক সুযোগ হয়েছে। ব্যবসা করে কেমন টাকা আর্ন করা সম্ভব? আমি যেমন একটা বিজনেসের কথা শুনছিলাম, ধরেন যে এখানে একটা বিজনেস প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন নিচ্ছে, কেউ নিয়ে লন্ডনের অধিবাসী বাঙালি, সে এখানে এসে কি করছে, এখানকার যে চিকেন, সেই চিকেন হয়তো 10 ইউরো করে কিনছে, আমি কথার কথা বলছি, কিন্তু ওদের ওখানে অর্থাৎ লন্ডনে কি হচ্ছে, এটা 20 ইউরো করে বিক্রি হচ্ছে, কাউরি 15 ইউরো করে বিক্রি হচ্ছে, মাঝে হয়তো কস্টিং আরো 2 ইউরো বা 3 ইউরো যাবে। তাহলে অলমোস্ট কোনো জায়গায় 100% লাভ, কোনো জায়গায় 50% লাভ, কোনো জায়গায় 40% লাভ হচ্ছে। এরকম যদি 10 টন নিয়ে যায় তাহলে অবস্থানটা কি দাঁড়াচ্ছে? কেজিতে যদি এটা লাভ হয়, 1 কন্টেনার প্রোডাক্টে 27 টন মাল হয়। 1 কন্টেনার 27 টন, তাহলে আপনি এই জায়গায় অ্যানালাইসিসটা করলে বুঝতে পারবেন যে আসলে কি ধরনের লাভ। এটা তো বৃহৎ বিজনেস বললেন। ক্ষুদ্র বিজনেস কেউ যদি শুরু করে কেমন টাকা আর্ন করা সম্ভব? 2000 ইউরো দিয়ে হয়তো একটা বা 5000 ইউরো দিয়ে যদি একটা শপ নেওয়া যায়, তাহলে সেইখান থেকে প্রতিদিন যদি মোটামুটি ভাবে 200 ইউরো, 300 ইউরো বা 400 ইউরো লাভ হয়, তাহলে এটা মাল্টিপ্লাই যদি আমি করি, তাহলে কি হচ্ছে, সব মিলিয়ে 6000 ইউরো, 7000 ইউরো, 10,000 ইউরো লাভ হচ্ছে বা আর্ন হচ্ছে। এর মধ্যে খরচ হয়তো 5000 টাকা, 5000 ইউরো চলে যাবে। এটা তো আপনি সরাসরি নিজের চোখে সবকিছু দেখে তারপর কথা বলছেন। গ্রেট। মানে আমি এই সমস্ত কথা আগে বলতাম, তো যারা বাংলাদেশ থেকে আসছেন, অনেকে ঘুরতে আসছেন, অনেকে ব্যবসা করতে আসছেন, অনেকে কোম্পানি ফরমেশন করে আসছেন, এখন তাদের কাছ থেকে যখন শুনবেন আপনারা অবশ্যই সেটাতে ইমপ্রেস হবেন। বাট এখন আমি সতর্কতামূলক কিছু প্রশ্ন বা উত্তরের জন্য যাব। ভাইয়া, ভিসার ক্ষেত্রে যদি আপনি বলেন যে অনেকেই চাচ্ছে যে কোম্পানিটা ফরমেশন করে সে ভিসা নিয়ে চলে আসতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি হবে বা আপনার অভিজ্ঞতাটা কি হলো? আপনি তো এখানকার অনেকের সাথে কথা বলছেন, আপনি দেখছেন, আমি আমার লয়ারের সাথেও কথা বলছি, ওই সময় আপনি ছিলেন। সো তাদের উদ্দেশ্যে আপনার কি মন্তব্য বা বক্তব্য হওয়া উচিত, বা কেউ যাতে এই কারণে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে না ফেলে বা নেয়, বা যদি নেয় কি হতে পারে? দেখুন, আমি উদাহরণটা এভাবে দিব যে আমার সাথে আমার একজন অপরিচিত মানুষের পরিচয় হলো এবং তার সাথে একটা আলোচনা হলো। আলোচনা হওয়ার পর বলল যে আপনি এই কাজটা করলে এই জিনিসটা আপনি অ্যাচিভ করতে পারবেন, এবং সেটা তাৎক্ষণিকভাবে 1 মিনিটের মধ্যে দিয়ে দিল। দেওয়ার পর বললো যে তাহলে দাও, আমাকে ভিসা দাও। বিষয়গুলো যদি এরকম হয় তাহলে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়। এখানকার যারা ভিসা তো চাইলেই পাওয়া যায় না, কোনো দেশেই ভিসাতে, বাংলাদেশেও অনেকের ভিসা রিফিউজ করে, কিন্তু বাংলাদেশেও করে। প্রত্যেকটা দেশের নিজস্ব সক্রিয়তা আছে। তো এই দেশের যারা ভিসা অফিসার হিসাবে বা এই জায়গায় ইমিগ্রেশনে কাজ করে, তারা বোঝার চেষ্টা করে যে আসলে যে লোকটি ভিসার জন্য চাচ্ছে, সে শুধু যে ডকুমেন্ট গুলো দিয়েছে সেইগুলো শুধু ভিসা পাওয়ার
উদ্দেশ্যে সে দিচ্ছে, না যে কাজের কথা মুখে বলছে ডকুমেন্টে দেখিয়েছে সত্যি সেই কাজটা করার জন্য এসছে কিনা, করার পিছনে ব্যাকগ্রাউন্ডের অভিজ্ঞতাটা কি, লেনদেনটা কি, ট্রানজেকশন আছে কিনা, এই জায়গাগুলো কিন্তু তারা দেখে। অতএব আমি এখানে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করলাম বা সব প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করলাম, আর আমি তারপরে ওই ঠিকানা একটা যেন ভাবে তৈরি করে আবেদন করে দিলাম ভিসার জন্য। ওটার জন্য তো এই দেশ ভিসা দিতে বাধ্য না। এই দেশ জানতে চাইবে যে আসলে সে প্রকৃত আসতে চাচ্ছে না ভিসা নিয়ে অন্য কিছু করবে। এই কনফিডেন্সটা যখন এই দেশের অফিসারদের হবে তখন তারা কিন্তু ভিসা দিবে। আমার কাছে এটুকু মনে হয়েছে, আমি জানি না বোঝাতে পেরেছি কিনা। মানে আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন যে শুধুমাত্র একটা কোম্পানি ফরমেশন করে চলে না এসে বেটার হচ্ছে আপনি কোম্পানি ফরমেশন করে ওই কোম্পানিটাকে এমন ভাবে উপস্থাপন করেন, এমন ভাবে রেডি করেন ডকুমেন্টালি যেন অ্যাকচুয়ালি আপনি ব্যবসা করবেন এবং ব্যবসা করেছেন এরকমও রেজাল্ট থাকতে হবে। এবং ভিসা অফিসারকে যদি আপনি বুঝাইতে পারেন তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি বা 10%। এবং যদি সে ভিসা নাও দেয়, আপনি যদি চ্যালেঞ্জ করলে আপনাকে যেন ভিসা দিতে সে বাধ্য থাকে বা বাধ্য হয়, এবং আপনি ভিসা বা টিআরপি তে যাইতে পারেন। এটা তো আপনার একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে অভিজ্ঞতা হয়েছে এবং লয়ারের সাথেও এই বিষয়গুলো কিউরিওসিটি থেকে যখন আমি জিজ্ঞাসা করছিলাম, আমি আমার সাথে কথা বলার সময় আপনি জানলেন। ভাই আপনি যদি এখন একটু আসি লিথুনিয়ার আবহাওয়ার ক্ষেত্রে, আপনি তো সামার ভ্যাকেশনের সময় আসছেন, অনেক সময় সোয়েটার ছাড়াও আপনি চলছেন, কেমন লাগলো লিথুনিয়ার ওয়েদার? লিথুনিয়ার ওয়েদার, এই বৃষ্টি, এই রোদ, মানে মাথা ফাটানো রোদ, আবার বৃষ্টির মধ্যে চলতে হচ্ছে। সামারে অনেক সময় একটু গরম কাপড় নিতে হচ্ছে। বৃষ্টি যখন হচ্ছে তখন একটু রেনকোট টাইপের কোনো জ্যাকেট থাকলে সুবিধা হচ্ছে। 2 মাস হলো সামার মনে হয় এখানে, 2 মাস 2.5 মাস না, 3 মাস 4 মাস চলে মোটামুটি, 4 মাস মতো সামার। তবে অলমোস্ট বাকি সময়গুলো কিন্তু একবারে কুল থাকে এখানে, কখনো কখনো -30ও চলে যায়, -10ও থাকে শীতের সময়। এই সবগুলো বিষয়গুলো মাথায়। এখানে দোকানগুলো কিন্তু সব ঘরের মধ্যে, সব দোকান কিন্তু লাগানো শাটার সিস্টেমে, ভিতরে ঢুকে লেনদেন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে দোকান আছে, কিন্তু বাইরে থেকে সবটাকেই দোকান মনে হবে না। এটার মূল কারণটা হলো শীতের সময় যেন মানুষ ঘর থেকে বেরোয় শর্ট করে এসে দরজা দিয়ে ঢুকে ভিতরে শান্তিতে সবকিছু কাজ করতে পারে। অফিসগুলোও তাও, এখানকার বাড়িগুলোও তাই আর কি। ভিতরে শীত বোঝা যাবে না কিন্তু বাইরে শীত আছে আর কি। এই এনভায়রনমেন্টটা অনেকটা এই ধরনের। কেমন শান্ত শিষ্ট দেখলেন লিথুনিয়া? কুল এবং কি বলবো যে কয়েট, একবারে শান্ত, কানে কিছু আসে না রাত্রিবেলায় আর কি। দিনের চললেও মানুষজন একটু জোরে কথা বললে তাকায় যে এরা কারা, এত কথা বলছে কিনা। আপনার অফিসেই লিথুনিয়ান মানুষ জব করে, এরকম তাকায় আর কি যে আসলে এত জোরে জোরে কথা বলছে কেন। এবং তারা অভ্যস্ত, এবং তা মানে কোনো কিছু ফেলে না বাইরেও আর কি, ঘরের মধ্যেও ফেলে না, এই সুন্দর করে নিজে যে বিনে ফেলে আসে, ওয়েস্ট বিনে ফেলে আসে আর কি। এই জায়গাগুলো, এই প্র্যাকটিস গুলো আমাদেরকে ধারণ করতে হবে সবাইকে। আমরাও নিজেরা অনেক সময় আমাদের দেশে যে করি না, যেখানে সেখানে থ্রো করি এই সব জিনিস আর কি। সেই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে, এটা লার্ন করা যায় এখানে আসলে। অফকোর্স, থ্যাংক ইউ ভাই। এখানে তো অনেক মেয়েরা আসতেছে পড়াশোনা করতে, আমাদের দেশের মেয়েরা, এবং আপনি দেখলেন বিভিন্ন দেশের ছেলেমেয়েরা এখানে চাকরি করছে, কাজ করছে। নিরাপত্তার দিকটা আপনি কিভাবে বিবেচনা করবেন বা কি বলবেন লিথুনিয়া? আমি তো রাত 2টার সময় ঘুরে বেড়াচ্ছি এখানে, যার ফলে আমি রোমে গিয়েছি, আমি প্যারিসে গিয়েছি, আমি বার্লিনে গিয়েছি, আমি শুনেছি এথেন্সেও যাব আর কি আগামীতে। তো এই সব মিলানেও আমি গিয়েছি। এখানে পকেটের দিকে আমাকে হাত রাখতে হয়, ওই সমস্ত মাইন্ড রাখতে হয় যে পিক পকেট হলো কিনা। তো এইখানে সেটার কোনো সুযোগ নাই, নিশ্চিন্তে পকেট খুলে ঘুরে বেড়ানো যাচ্ছে। আমার বর্ণনাই এরকম আর কি। সবসময় মনের মধ্যে আমার কাছে থাকে এই মনে হয় পিক পকেট হলো, এই মনে হয় পাসপোর্টটা হারালো, আমার মানি ব্যাগ হারালো। এইটা এখানে কোনো সম্ভাবনা আমি দেখছি না, মনে হয়নি আমার, নিজে ঘুরে বেড়াই দেখে। গ্রেট। সো আমরা প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছি। সো যারা লিথুনিয়াতে আসতে চাচ্ছে, হয়তো স্টুডেন্ট ভিসা, নাহলে বিজনেস সেটলমেন্টে বা জব করতে, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি হবে? আপনারা আসেন, কনফিডেন্টলি আসেন। আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন বা যেটা থাকলে আপনি আসতে পারবেন সেটি ফুলফিল করেই আসবেন। আর এটা আসার সুযোগ আছে। সিন্ডিকেট কনসোর্টিয়াম LLC বা
ফার্স্ট গ্লোবাল। ফার্স্ট গ্লোবালের মাধ্যমে যদি আপনারা আসেন, আমার মনে হয় যে আপনারা ঠকবেন না। এটা হয়তো বলতে পারে যে আপনার পক্ষে আমি কথা বলে দিলাম, কিন্তু এটা আমার কনফিডেন্টের জায়গা থেকে আমি ঢাকা থেকে এই লিথুনিয়া আসার যাত্রা পর্যন্ত এটাই আপনার এই মনে জায়গা হচ্ছে? থেকে বলছি আর কি। তো এবং যেটা করবেন সেটা হলো যে আপনি যে জন্য আসছেন সেই কাজেই থাকবেন। এইখান থেকে ফেরার হবেন না, অন্য জায়গায় পালিয়ে যাবেন না, পাসপোর্ট ছিঁড়ে ফেলবেন না, না হলে Thank you. কি হবে? দেশের ভালো। আমাদের সুনামের মানে ব্যক্তি সুনাম থেকেই তো রাষ্ট্রের সুনাম তৈরি হয় আর কি। জি। সেই জায়গায় আমাদের সুনামের ঘাটতি আছে, সুনামের ঘাটতি আরো বেড়ে যাবে আর কি। তাই যেটার জন্য আসবেন পরিপক্কভাবে আসেন, আসার সুযোগ আছে, আপনি ইজিলি আসতে পারবেন, কিন্তু আপনি কয় এবং নীতিমালার প্রতি সজাগ সচেতন। সচেতন হয়ে থাকবেন এবং নিজেকে উচ্চ শিখরে তুলে ধরবেন, এ আশাবাদ ব্যক্ত করতে পারি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আমাদের সম্পর্কে এত সুন্দর কথা বলার জন্য, এত সুন্দর কমেন্টস করার জন্য। আমার শেষ বক্তব্যটা হচ্ছে, বা সবার উদ্দেশ্যে বক্তব্য হচ্ছে, যারা লিথুনিয়াতে আছেন বা যারা লিথুনিয়াতে আসতে চান, যারা ইউরোপে বসবাস করছেন বা যাদের ইউরোপে আসার সুযোগ আছে, সবাইকে আমন্ত্রণ থাকবে একবার হলেও আপনি লিথুনিয়াতে আসবেন এবং আমাদের অফিসটা বা আমার বাসাটা ভিজিট করবেন। আশা করি আপনার ভালো লাগবে। যদি আমরা আপনাদের লিথুনিয়া কেন্দ্রিক কোনো রকম উপকার করতে পারি, আমরা কৃতজ্ঞ থাকব, এবং সেটা করার জন্য ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি ঢাকায় এবং লিথুনিয়াতে সিন্দিত কনসোর্টিয়াম এলএলসি আমরা সবসময় আপনাদের উদ্দেশ্যে বসে আছি। আমরা চেষ্টা করব আপনাদের সর্বোচ্চটুকু, আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য, যাতে কোনোভাবে আপনারা কোনো ঘাটতির উপলব্ধি না করেন। আজকে এ পর্যন্তই লিথুনিয়া অফিস থেকে। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।